তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল। 12 সিটি সহ সব পৌর ও জেলা উপজেলা পরিষদে প্রশাসক নিয়োগ, ব্যাংক কর ও রাজস্ব কার্যক্রম সহজ হওয়ার আশা। শিক্ষার্থী ও ব্যবসায়ী হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আরও 4 মামলা। ছাত্র জনতার বিজয়কে নস্যাতের চেষ্টা চলছে, দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা, ফখরুল। আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, এই সংশোধনীর মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে যায় দেশ। ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকা পথও সুগম হয়। আর রিটকারী বলছেন, স্বেচ্ছাচারিতা ও জালিয়াতির মাধ্যমে এই সংশোধনী এনেছিল শেখ হাসিনার সরকার। মেজবাহ হাসানের রিপোর্ট। দেশে এখনো পর্যন্ত 12টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত সপ্তম, অষ্টম ও নবম জাতীয় সংসদ নির্বাচন হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, যে নির্বাচনগুলোর গ্রহণযোগ্যতা মেলে দেশ বিদেশেও। নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার একক সংখ্যাগরিষ্ঠতার সুযোগে 2011 সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে। এরপর 2014 সালে দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতি ও রাতের ভোট দেওয়া সহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। ব্যাপক সমালোচনার মুখে পড়ে 2019 ও 2024 সালের জাতীয় নির্বাচনও। দীর্ঘ 13 বছর পর গেল রোববার সংবিধানের পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে রিট করেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার। খায়রুল্লাহকে নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একটা শর্ট অর্ডার, 3-4 বাক্যের একটা শর্ট অর্ডার দিয়েছে। ওখানে বলেছেন যে আগামী 2 নির্বাচন, একাদশ এবং দ্বাদশ নির্বাচনের পরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হবে। কিন্তু যেটা বলা হয়েছে আমাদের সাবেক প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, সাবেক প্রধানমন্ত্রী বলেছে, আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করি নাই, আদালত করেছে। আদালত বলেছে যে পরবর্তী নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হইতে হয় সংসদের অনুমোদন লাগবে। এটা সম্পূর্ণভাবে মিথ্যাচার, সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে সংবিধান লঙ্ঘন করে এই যে বিরাট বিভ্রান্তি সৃষ্টি করে স্বেচ্ছাচারীদের ভিত্তিতে পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়। সোমবার এই সংশোধনী বাতিল চেয়ে রিটের শুনানি হয় উচ্চ আদালতে। শুনানি শেষে সংশোধনীটি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। নবম সংসদ বলে দিচ্ছে যে এর পরবর্তীতে আর কোনো সংসদ অনেকগুলো ধারা আর কোনো সংশোধনী করতে পারবে না, যার ফলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা পুরনো ধ্যান ধারণার মধ্যে গণ্ডিবদ্ধ করার একটা ব্যবস্থা করা হয়েছে, যেটা সংবিধানের মূল কাঠামো, যে জনগণ সকল ক্ষমতার মালিক, সেই মূল কাঠামোর সাথে সম্পূর্ণ পরিপন্থী। অ্যাটর্নি জেনারেল বলছেন, এই সংশোধনীর মাধ্যমে গণতন্ত্রহীনতা ও ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকার পথ সুগম হয়। ছাতের ক দিয়ে তারা এমনভাবে করতে চেয়েছেন যে ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকতে পারতেছেন, কিন্তু অন্য কোনোভাবে কেউ যাতে না আসতে পারে। তত্ত্বাবধায়ক বলেন, নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ করার জন্য বলেন, সেটা যাতে না আসতে পারে, সেটা একটা ছিল। বিচার বিভাগের কন্ট্রোল করার জন্য অনেকগুলো উপাদান ছোট ছোট করে দিয়ে দেওয়া ছিল। হাইকোর্টের অবকাশকালীন ছুটির পর রিটটি চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে আশা করেন আইনজীবীরা। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দেশে 12টি সিটি কর্পোরেশন সহ সব পৌরসভা এবং জেলা ও উপজেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এটিকে সংস্কারের প্রথম ধাপ ও ছাত্র জনতার আন্দোলনের প্রত্যাশা পূরণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট উপদেষ্টা। আর সংস্কার করে ব্যাংক, রাজস্ব ও কর সংক্রান্ত কার্যক্রম সহজ করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। এছাড়া গণ অভ্যুত্থানে গণহত্যা তদন্তে সহায়তা করতে আগামী সপ্তাহে জাতিসংঘে প্রতিনিধি দল আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আজ সচিবালয়ে আলাদা আলাদা অনুষ্ঠানে এসব বলেন তারা। রিপোর্ট করছেন রকনউদ্দিন। গণ অভ্যুত্থানের পর সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকারের অধীনে থাকা দেশের প্রায় সব পৌরসভা এবং জেলা ও উপজেলা পরিষদে আসেননি জনপ্রতিনিধিরা।
তাই জনদুর্ভোগ কমাতে শূন্য পদগুলোতে প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার এমন বিধান রেখে সংশোধিত স্থানীয় সরকার অধ্যাদেশ 2024-এর খসড়ার অনুমোদন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আর 17 আগস্ট এ সংক্রান্ত অধ্যাদেশ জারির একদিন পর সব জায়গায় প্রশাসক নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এটা হচ্ছে পুরো লোকাল গভর্নমেন্টকে একটা পরিচ্ছন্ন করার একটা প্রচেষ্টা। পরবর্তীতে পরিবর্তিত অবস্থায় যদি কোনো পরিবর্তন আনার প্রয়োজন হয়, বর্তমান যে ব্যবস্থা করা হয়েছে তাহলে সেই ব্যবস্থা নেওয়া হবে। কাউন্সিলরদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। খুব শিগগিরই মানে ওইখানে আপনার নির্বাচিত জনপ্রতিনিধি, শিগগিরটাও তো আবার কোয়ালিফাইড। এটা কালকেও শীঘ্রই হতে পারে, 1 ঘন্টা পরও শীঘ্রই হতে পারে, আবার 1 বছর 2 বছর 3 বছর 4 বছর পরে হতে পারে। ইট অল ডিপেন্ডস ইন দ্য ফিউচার। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং খাদ্য উৎপাদন ঠিক রাখা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানান উপদেষ্টা। জাতিসংঘ থেকে ওটা এরা হয়তো পাঠাবে, নেক্সট উইক আসতে পারে। ওনারা এই পরিস্থিতিতে আমাদের কি ধরনের সাহায্য এবং সহযোগিতা করতে পারে ওই ব্যাপারে আমাদের মেইনলি আলাপটা হয়েছে। আর অর্থ উপদেষ্টার কার্যালয়ে তার সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত। কতগুলো প্রকল্প আমরা বলি যেগুলো আছে সেগুলো দ্রুত যেন অর্থের স্থানান্তর করা হয়। আমরা আসলে দেশে এটা ইমপ্লিমেন্ট হবে, অথবা ওরা বলছে এগুলো কোনো সমস্যা হবে না। কিছু কিছু ব্যাপারে ওরা বলি সংস্কারের ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করেছিল, ব্যাংকিং সেক্টর, এনবিআর, কাস্টমস। আমরা বলছি এগুলোটা ইমিডিয়েটলি আমাদের সংস্কারের ব্যাপার আছে, ওটা উইল ডু ইট। এদিকে রেলপথ মন্ত্রণালয়ে প্রথমবারের মতো অফিস করে রেলের জমি, টিকিট সহ সর্বক্ষেত্রে দুর্নীতি শূন্যের কোটায় আনার আশ্বাস দেন সংশ্লিষ্ট উপদেষ্টা। এবং আমরা কিন্তু কনস্ট্যান্টলি মনিটরিং করবো। এই যে রেলওয়েতে যেসব সিদ্ধান্ত হয়েছে, আপনারা মনে করবেন যে না আমরা বলে দিয়েছি একটা বক্তৃতা, এটা কিন্তু বক্তৃতা না। আমরা কিন্তু এটা কিন্তু বক্তৃতার সরকার না, এটা হচ্ছে কাজের সরকার। দ্রুতই রেল মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট সবার আয়, ব্যয় ও সম্পত্তির হিসেব নেওয়া হবে বলেও জানান ফাউজুল কবির খান। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও 4টি হত্যা মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ঢাকায় 2টি এবং চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে 1টি করে মামলা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানী মিরপুরে 2জনকে হত্যার অভিযোগে 2টি মামলা দায়ের করা হয়। ঢাকার সিএমএম আদালতে ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান পৃথক 2টি খুনের অভিযোগ এজাহার হিসেবে রেকর্ড করতে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। এদিকে নারায়ণগঞ্জে ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ব্যবসায়ী মিলন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ 62 জনের নামে হত্যা মামলা দায়ের করা হচ্ছে। আর 16 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে চট্টগ্রামের মুরাদপুরে সংঘর্ষে গুলিতে নিহত হন কলেজ ছাত্র ওয়াসিম আকরাম। এই ঘটনায় নগরী পাঁচলাইশ থানায় মামলা করেছে নিহতের মা জোসনা বেগম। মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও সাবেক শিক্ষামন্ত্রী নওফেল সহ 108 জনকে। এই 4টি সহ শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত 19টি মামলা হয়েছে। এর মধ্যে 18টি খুনের মামলা এবং 1টি অপহরণ মামলা। স্বৈরাচারের বিরুদ্ধে পাওয়া বিজয়কে নস্যাৎ করার অপচেষ্টা চলছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা দিল্লিতে বসে এই ষড়যন্ত্র করছে। একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি। সোমবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে একথা জানান মির্জা ফখরুল। এদিকে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশকে সহায়তা করার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। হাসানুল শাওনের রিপোর্ট। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান দলের মহাসচিব। এ সময় তিনি বলেন, আগামী দিনে গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় বিএনপি। আজকে ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। তারা বিভিন্ন অঞ্চলে গোলযোগ সৃষ্টি করে আমাদের দলের নেতাকর্মীদের উপরে অন্যায়ভাবে আরোপ সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দলের কোনো নেতাকর্মী কোনো রকম কোনো এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয়। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, দেশ দ্বিতীয়বার স্বাধীন হলেও এখনও স্থিতিশীলতা আসেনি।
সব ষড়যন্ত্র উপেক্ষা করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি। আমাদের বুকে রক্তের মতো দিয়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতাকে আমরা বিনষ্ট হতে দিতে পারি না। এক ফাঁসিবাদ গেছে আর এক নয়া ফাঁসিবাদ আমরা আমদানি করতে পারি না। আমি এদিকে নয়া ফাঁসিবাদ বলি এই জন্যে যে ওই আওয়ামী লীগ আজকে দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে যে বাংলাদেশের এই বিজয়কে ভণ্ডুল করে দিতে। এই কথাটা আমি জোরের সঙ্গে বলছি। অন্যদিকে সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নার্ড স্প্যানিয়ের সাথে বিএনপির সিনিয়র নেতারা বৈঠক করেন। এ সময় দেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতির বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এই যে এতগুলো টাকা যে বিদেশে পাচার হয়েছে, যে $100 বিলিয়ন উপরে যেটা বিভিন্ন সোর্স থেকে যেটা বলা হচ্ছে, যে এই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে আলোচনা হয়েছে এবং আমরা সাজেস্ট করেছি এটা আমরা সবাই মিলে একসাথে কাজ করতে হবে এটার উপরে, এবং তারা সহযোগিতা করতে এই ব্যাপারে রাজি আছে। বাংলাদেশের সাথে ইইউ রাষ্ট্রগুলোর সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানানো হয়। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের পালানোর একটি ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। মেয়র আতিককে ইমার্জেন্সি দরজা দিয়ে পালাতে দেখা যায় সেই ভিডিওতে। ছাত্র জনতার অভ্যুত্থানের আগে থেকেই ঢাকা উত্তরের এই মেয়রকে প্রকাশ্যে দেখা যায়নি, জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাউকে প্রকাশ্যে দেখা যায়নি 2 সপ্তাহের বেশি সময় ধরে। তবে সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায় একজন আনসার, ব্যক্তিগত সহকারী এবং লাল শার্ট পরিহিত আরেকজনের সঙ্গে দ্রুত বেগে পালিয়ে যান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। 22 সেকেন্ডের এই ভিডিও নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আতিকুল রয়েছেন এমন খবরে ছাত্র জনতা ঘেরাওয়ের মুখে তিনি চলে যান। 16 কোটি মানুষের মরমিয়া। 2019 সালের 28 ফেব্রুয়ারিতে ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের উপনির্বাচনে তিনি নির্বাচিত হন। সম্প্রতি স্কুল খুলেছে গানে তাকে আরও কয়েকজন সাবেক সরকারের প্রভাবশালী মন্ত্রী, এমপি এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দেখা গেছে। তবে এখন তিনি বাংলাদেশে নাকি অন্য কোনো দেশে অবস্থান করছেন তা নিশ্চিত করা যায়নি। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানী ধানমন্ডির রাস্তায় পরিত্যক্ত অবস্থায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিলাসবহুল গাড়ির সন্ধান পাওয়া গেছে। আর এক যুগেরও বেশি সময় আগে মারধরের কারণে রাজধানীর শেরেবাংলা নগর থানায় ডিএমপির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ ও যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে মামলা করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক। এদিকে দায়িত্ব পালনে গাফিলতির কারণে ঢাকা মহানগর পুলিশের 32 নম্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একযোগে বাহিনীর বিভিন্ন ইউনিটে বদলি করা হচ্ছে। আরও জানাচ্ছেন আপেল শাহরিয়ার। 5 আগস্ট সরকার পতনের পর গা ঢাকা দেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তার কোনো খোঁজ পাওয়া না গেলেও রাজধানীর ধানমন্ডি রাস্তায় পরিত্যক্ত অবস্থায় তার একটি গাড়ির সন্ধান পাওয়া গেছে। রোববার থেকে ধানমন্ডির বাইতুল আমান মসজিদের সামনের রাস্তায় প্রায় 2 কোটি টাকার ল্যান্ড ক্রুজার গাড়িটি পড়েছিল। গাড়িটির খোঁজ নিয়ে জানা যায় 2022 সালের 31 জুলাই গাড়িটি কেনা হয়েছে। মালিকের নাম লেখা আসাদুজ্জামান খান। 2011 সালে বিএনপির ডাকা হরতালে জাতীয় সংসদ ভবনের সামনে মিছিল করার সময় এভাবেই হামলার শিকার হন বিএনপির নেতা জয়নুল আবেদিন ফারুক। এই ঘটনার 13 বছর পর শেরেবাংলা নগর থানায় মামলা করলেন তিনি। এতে অভিযোগ করা হয় সেই সময়ে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হারুনুর রশিদ ও সহকারী পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারের নেতৃত্বে সেদিন তার উপর হামলা হয়। বর্তমানে একাধিক মামলার আসামি এ 2 পুলিশ কর্মকর্তা কাজে যোগ না দিয়ে আত্মগোপনে চলে গেছেন। এদিকে সরকার বিরোধী আন্দোলন দমনের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের 32 ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের মধ্যে সবুজবাগ থানার ওসি প্রলয় কুমার সাহাকে খুলনা পিটিসিতে, বিমানবন্দর থানার ওসি ইয়াসিন আরাফাত খানকে বান্দরবানের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে এবং নিউ মার্কেট থানার ওসি আমিনুল ইসলামকে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।
দীর্ঘ ৭.৫ বছর পর নিজ কার্যালয়ে ফিরেছেন দেশের জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। ছাত্র জনতার আত্মত্যাগে পাওয়া নতুন বাংলাদেশে আরও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করে সত্য তুলে ধরবে এনটিভি, এমন প্রত্যাশার কথা জানান তিনি। দর্শকের ভালোবাসায় এনটিভি আরও এগিয়ে যাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন এনটিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। আরও জানাচ্ছেন নাজিবুর রহমান। সকালে এনটিভির কার্যালয়ে প্রবেশ করতেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। বস্তুনিষ্ঠ সংবাদ আর বাংলা সংস্কৃতি বহন করে দুর্বার গতিতে সময়ের সাথে আগামীর পথে ছুটে চলা এনটিভির রূপকার তিনি। রাজনীতির রোষানলের শিকার হয়ে দীর্ঘ ৭.৫ বছর দেশের বাইরে থাকতে হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা মোহাম্মদ মোসাদ্দেক আলীকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশে ফিরেন তিনি। তার অনুপস্থিতিতে এনটিভির কর্মীরা পেশাদারিত্বের সাথে সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচার করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। যাদের ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ পেল দেশের জনগণ, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। যাদের পরিশ্রমে যারা জীবন দিয়েছে, তাদের এই ছাত্র জনতা, তাদের কথা আমাদেরকে মনে রাখতে হবে। তাদের যেই চিন্তা, যাদের যে টিম স্পিরিট, সেটা কাজে লাগাতে হবে। আমাদের অনেকে চলে গেছে, যেতে আমাদের সবাই হবে। যারা গেছে আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের জান্নাত নসিব করুক। তাদের এই ত্যাগ যেন আমরা ভুলে না যাই। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি সর্বপ্রথম যে মহান আল্লাহ রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে আবার একত্রিত করেছে। দীর্ঘ 7.৫ বছর পরে আমি আবার এনটিভিতে আসলাম। আমি সবসময় বলে থাকি যে এনটিভি একটি পরিবার। আমি ছিলাম না, কিন্তু আমার এই পরিবারের সকল সদস্য নিজের এই প্রতিষ্ঠানকে আগলে রেখেছে, জীবন দিয়ে কষ্ট করেছে। করোনা সহ সকল সময় আমরা অনেক কিছু হারিয়েছি, কিন্তু অনেক কিছু আবার পেয়েছি। যেমন লিডারশিপ তৈরি হওয়া দরকার, একজন না থাকলে আরেকজন কীভাবে কাজ করবে সেটা শিখে গেছে। আমি মনে করি না কারোর জন্য কোনো কাজ বসে থাকবে, এবং এনটিভি এটা শিখিয়েছে। আমি মনে করি এনটিভিকে সবাই ফলো করবে আগামী দিনে। এবং এনটিভি যে পরিবারের যেই কর্মী বাহিনী, এরা যেভাবে কাজ করেছে নিজের প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা চেয়ারম্যান না থাকার পরেও, আমি দেখছি আসলে সবাই এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রতিষ্ঠানের মালিক, এবং তারা কাজ করেছে। আমি গর্ববোধ করি তাদেরকে নিয়ে। আগামীতেও এনটিভি বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচার করে দেশীয় সংস্কৃতিকে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেবে। সময়ের সাথে আগামীর পথে এই চিরায়ত স্লোগানকে বুকে ধারণ করে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দ্রুত মানুষের কাছে তথ্য পৌঁছে দেবেন এনটিভির সংবাদকর্মীরা। সেই প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। আমাদের স্লোগানই হচ্ছে সময়ের সাথে আগামীর পথে। আমরা সকল সময় আমাদের যুবকদের আমরা সুযোগ দিয়ে থাকি। আমরা আশা করব আমাদের এই যে এবার যে আমরা সবাই বলে আমরা দ্বিতীয়বার আমরা স্বাধীন করেছি, এবং আগামী দিনগুলোতে এনটিভিতেও আমি বলবো এনটিভি সকল সময় সত্যর সাথে ছিল, সকল সময় সত্য নিউজ সকল সময় সবার আগে প্রচার করেছে। আগামী দিনগুলোতে আরও দায়িত্বশীল হবে। এবারের এই কর্মসূচি দেখে আমাদের তরুণদের, আমাদের এই ছেলেদেরকে, মেয়েদেরকে আমরা আশা করব এই তরুণ সমাজ নিয়ে বাংলাদেশ যেমন গড়বে, এনটিভি তার পাশে সকল সময় থাকবে। শেখ হাসিনা সরকারের রোষানলে পড়ে একের পর এক মিথ্যা মামলায় জর্জরিত হয়ে দেশের বাইরে চলে যেতে বাধ্য হন আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। 18ই আগস্ট দেশে ফিরেন তিনি। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। র‍্যাব 10 ক্যাম্প থেকে লুট হওয়া 7টি আগ্নেয়াস্ত্র ও 4000 রাউন্ড গুলি উদ্ধারের পর র‍্যাবের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গত 5 জুলাই যাত্রাবাড়ির র‍্যাব 10 কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজ করা হয়। এই সময় মেজর জিহান উদ্দিন আহমেদ খানের আদেশে সেনাবাহিনীর টহল দলটি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লুট করা অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আহত 6 র‍্যাব সদস্যকে উদ্ধারের পাশাপাশি 7টি আগ্নেয়াস্ত্র, 4000 রাউন্ড গুলি ও 70টি অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার করা হয়।
নগদ নিবেদিত অর্থনীতির খবর। বিভিন্ন দেশে নানা ধরনের পেঁয়াজে ভরে উঠেছে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। এই বাজারে সর্বনিম্ন ৬০ থেকে ৭০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে পাকিস্তান, চীন, তুরস্ক থেকে আমদানি করা পেঁয়াজ। তবে ভারত ও দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯২ থেকে ৯৫ টাকায়। নানা দেশ থেকে আসা পেঁয়াজ বিক্রিও হচ্ছে নানান দামে। বাজারে এখন সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে চায়নার পেঁয়াজ, কিন্তু পাইকারি বাজারে দাম কমার এই প্রভাব এখনো পড়েনি খুচরা বাজারে। ব্যবসায়ীরা বলছেন বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি বেড়েছে আর সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে দাম। খেলার খবর। পরিবর্তনের আভাসের মধ্যে ক্রিকেট বোর্ডে তামিম ইকবালকে দেখা গেল সামনের সারিতে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বিসিবির কার্যালয় পরিদর্শন করার সময় তাকে অবকাঠামোগুলো ঘুরে দেখালেন তামিম। এ সময় বোর্ড পরিচালকরা না থাকলেও আলোচনায় তামিমের সরব উপস্থিতি। রিপোর্ট কুশল ইয়াসিরের। ক্রিকেট বোর্ডে বড় রদবদলের আভাসের মধ্যেই পদত্যাগ করলেন পরিচালক জালাল ইউনুস। আরেক পরিচালক সাজ্জাদুল আলম ববি ক্রীড়া পরিষদের উপর ছেড়ে দিয়েছেন সিদ্ধান্ত। এমন পরিস্থিতিতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে থাকা ক্রিকেট বোর্ড কার্যালয়ে ঘুরে দেখেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। হঠাৎ এই সফরে পরিচালকরা কেউ না থাকলেও বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন সুজনের সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। মূল মাঠ, ইনডোর, প্রেস বক্স সহ বিসিবির একাডেমিও পরিদর্শন করেন আসিফ মাহমুদ। বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের পরিদর্শনের অংশ হিসেবে বিসিবি ঘুরে দেখলেন বলে জানান ক্রীড়া উপদেষ্টা। অবকাঠামোগত যেই অবস্থা আছে সেটা দেখতে চেয়েছিলাম, সেটা দেখলাম ঘুরে ঘুরে সব জায়গায়, এবং নারী ক্রিকেট দলের সাথে দেখা হলো। তারা সামনে উইমেন টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে। এদিকে তামিমের উপস্থিতির সঠিক কারণ জানাতে পারেননি প্রধান নির্বাহী। উনি এসছেন যেহেতু উপদেষ্টা মহোদয় ছিলেন এবং ওনার সাথে কথা হয়েছে, উপদেষ্টা মহোদয়ের সাথে উনি ছিলেন, আমি দেখেছি, এর বাইরে কিছু বলতে পারবো না। তামিমের সঙ্গে উপদেষ্টার ব্যক্তিগত আলোচনা হয়নি বলে জানান তিনি। আমি বলি আজকে কারোর সাথে কোনো স্পেসিফিক আলোচনা হয় না, খুবই সৌহার্দ্যপূর্ণ সবার সাথে যে আলোচনা হয়েছে, তাদের এক্সপেরিয়েন্স একজন আরেকজনের সাথে শেয়ার করেছে, এক একজনের এক একটা এরিয়াতে এক্সপেরিয়েন্স, এই বিষয়গুলি মোটামুটি কথা হয়েছে। স্পেসিফিক কোনো আপনারা যেটা জানতে চাচ্ছেন বা বুঝতে চাচ্ছেন এরকম কোনো বিষয়ে কথা হয়নি। বোর্ড সভাপতি লাপাত্তা থাকায় বিসিবি ঢেলে সাজানোর পরিকল্পনা চলছে। এমন সময় বোর্ডে তামিমের উপস্থিতি নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের ৫০ সংশোধনী কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল। ১২ সিটি সহ সব পৌর ও জেলা উপজেলা পরিষদের প্রশাসক নিয়োগ, ব্যাংক, কর ও রাজস্ব কার্যক্রম সহজ হওয়ার আশা। শিক্ষার্থী ও ব্যবসায়ী হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৪ মামলা। ছাত্র জনতার বিজয়কে নস্যাতের চেষ্টা চলছে, দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা, ফখরুল। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।